দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ সবাইকে। শুরুতে শিরোনাম জানাবো। আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় পরিবারের পৃথক দুটি মামলা। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 9 জন গ্রেফতার, 7 এজাহারভুক্ত আসামিও রয়েছে পুলিশি হেফাজতে। 10 দিনের সফরে লন্ডনে গেলেন মির্জা ফখরুল। তারেক রহমানের সাথে করবেন সাক্ষাৎ। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরছে স্বৈরাচারের দোসররা, বললেন আমির খসরু। স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত 55 জনের পরিবারকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। সাতক্ষীরায় রুকন সম্মেলন শেষে দলীয় সমাবেশে যোগ দেবেন জামায়াতের আমির। কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আসতে পারে দিক নির্দেশনা। বছরের মাঝামাঝি আলোচনার তুঙ্গে থাকা রাসেলস ভাইপার যেন হঠাৎ উধাও। আংশিক তথ্য প্রচারে ছড়ায় আতঙ্ক, বলছেন কীটতত্ত্ববিদরা। শীত শেষে দেখা মিলতে পারে আবারও। বাংলাদেশের মানুষ গুজব ছড়াতে পছন্দ করে, গুজব বিশ্বাস করতে পছন্দ করে, আর তখন এটি ব্যাপক আকারে ছড়িয়ে যায়, যেটি চন্দ্রবোরা সাপ বা রাসেল ভাইপারের ক্ষেত্রে হয়েছে। শিরোনামগুলো দেখছিলেন দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নেই দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এখন পর্যন্ত 39 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 9 জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, এই তথ্য নিশ্চিত করেছে সিএমপি। সকালে সিএমপির মুখপাত্র রইসুদ্দিন জানান, ঘটনার পর 1400 জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে 3টি মামলা করেছে। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে 39 জনকে। এরই মধ্যে ফুটেজ দেখে 9 জনের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ মিলেছে। তারা হলেন রুমিত, নয়ন, গগন, সুমিত, আমান, বিশাল, সোনু, দুর্লভ এবং রাজীব ভট্টাচার্য। গ্রেফতারকৃতদের মধ্যে 7 জন এজাহারভুক্ত আসামিও রয়েছে। সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে সাইফুলের বাবা 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। আসামিরা সবাই সেবক কলোনির বাসিন্দা। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক মামলা দায়ের করেন নিহতের ভাই। এতে 116 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় 500 জনকে আসামি করা হয়েছে। যারা ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনি সরকারের কাছে আমার একান্ত অনুরোধ দিই, সর্বোচ্চ যারা যেভাবে দোষী ভাবে যেন তাদের বিচারটা হয়। প্রত্যেকটি মামলায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং ইতিমধ্যে আমাদের এই সকল মামলায় পুলিশের উপর আক্রমণ এবং হত্যা সংক্রান্ত যে ঘটনাগুলো রয়েছে সেগুলোতে আমাদের মোট 39 জন এখন পর্যন্ত গ্রেপ্তার আছে। বাকিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এই প্রসঙ্গে আরো তথ্য জানবো সহকর্মী মামুন রশিদ অভির কাছ থেকে। অভি, একটু জানাবেন গ্রেফতারকৃতদের বিষয়ে পুলিশ আর কোনো তথ্য দিয়েছে কিনা, আর তাদেরকে কখন কারাগারে পাঠানোর নির্দেশ দিন আদালত, সে বিষয়েও জানাবেন। কলি, এবং আপনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু পুলিশের যে 3টি মামলা করেছে কোতোয়ালি থানায়, সেই মামলায় 39 জন এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 9 জন আলিফ হত্যার সাথে সরাসরি জড়িত এবং সেই 9 জনের মধ্যে 7 জন কিন্তু আসামিভুক্ত, অর্থাৎ এজাহার নামীয় আসামিভুক্ত আসামি। এবং আমরা দেখেছি গতকাল রাতেই মূলত তার বাবা জামাল উদ্দিন এবং তার বড় ভাই খানে আলম তিনি মামলা করেছেন একটি হত্যা মামলা, তিনি এবং তার ভাই করেছেন আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের ঘটনায়, তিনি আরেকটি পৃথক মামলা করেছেন। এবং এই যে 39 জনকে গ্রেফতার করা হয়েছে, যে 9 জন জড়িত, এদেরকে কিন্তু পুলিশের যে 3টি মামলা তার পরের দিন অর্থাৎ 26 তারিখ ঘটনাটি ঘটেছে, তার পরের দিন মামলা করেছেন এবং ওই দিন রাতেই কিন্তু চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে তারা অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা সেখান থেকে কিন্তু
তাদেরকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারের পর মূলত এর পরের দিন বিকেল বেলায় অর্থাৎ আমরা দেখেছি চট্টগ্রাম আদালত পাড়ায় তাদেরকে হাজির করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু তাদেরকে আসলে কারাগারে পাঠানোর নির্দেশনা দেওয়া এবং এখন পর্যন্ত তারা আসলে কারাগারে রয়েছেন এবং পুলিশের তদন্তে কিন্তু বেরিয়ে এসেছে যে এই 9 জন এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এবং আমরা দেখেছি পুলিশ সদস্যরা বলছিলেন, মুখপাত্র তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, তিনি বলেছিলেন যে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকবে অর্থাৎ বাকি যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার অভিযান পুলিশের চলমান রয়েছে এবং কেউ কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ আসলে রেহাই অর্থাৎ কেউ বাদ যাবে না বা কাউকে আসলে বাদ দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে। যদিও পরিবারের পক্ষ থেকে সেই লক্ষ্য অনুযায়ী কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, সেখানে তারা কাজও করছেন এবং পুলিশও আসলে তাদের তদন্ত কার্যক্রম সেটি চলমান রয়েছে। ধন্যবাদ আপনাকে অভি। সাতক্ষীরায় জামায়াতের রুকন সম্মেলন শেষে দলীয় সমাবেশে যোগ দেবেন জামায়াতের আমির, আর সেখানে আছেন সহকর্মী শামীম রেজা। শামীম, একটু জানাবেন কখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশটি এবং নেতা কর্মী বা সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? এই সমাবেশকে উপলক্ষ করে সাতক্ষীরা জেলা জামাতের নেতাকর্মীদের মাঝে আসলে উচ্ছ্বাস আনন্দ এগুলো আসলে দেখার মতো। এখানে 2টার সময় আসলে প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে পুরো মাঠ আসলে নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ। প্রায় 1.5 যুগ পর সাতক্ষীরায় কর্মী সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী, তবে তা ইতিমধ্যে জনসমাবেশে পরিণত হয়েছে। দুপুর 2টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। তবে সমাবেশ উপলক্ষে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও 12:30টার মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পুরো স্কুল মাঠ। এছাড়া শহরের সড়ক নেতাকর্মীদের মিছিলে মুখরিত। শুধু সড়কই নয়, পুরো স্কুল মাঠ প্রাঙ্গণ আসলে নেতাকর্মীদের মিছিলে মুখরিত। এছাড়াও রং বেরঙের ফেস্টুন প্লাকার্ড নিয়ে তারা সমাবেশে এসেছেন। সমাবেশে আগত নেতাকর্মীরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতনে নিষ্পেষিত ছিল দক্ষিণবঙ্গের এই জনপদ। তবে এই সমাবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় আবারও সুষ্ঠু ধারার রাজনীতি শুরু হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। এর আগে রুকুন সম্মেলনের মধ্য দিয়ে আসলে দিনের কর্মসূচি শুরু হয়। সেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন যে রাজনীতির নামে যেন আর কোনো হানাহানি এই জনপদে না করা হয় এমন ধরনের বক্তব্যই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেন। ধন্যবাদ আপনাকে শামীম। 10 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের BG 201 নম্বর ফ্লাইটে সকাল 8:20 সস্ত্রীক ঢাকা ছেড়েছেন তিনি। এই সফরে তিনি বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন, পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও করবেন সাক্ষাৎ। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি এবং আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বিএনপির শীর্ষ 2 নেতার মধ্যে। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন রূপে ফিরে আসছে স্বৈরাচারের দোসররা, কখনো আনসার, কখনো সংখ্যালঘু বা কখনো ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলন হিসেবে। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। সকালে গণফোরামের সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্ট হটানোর ঐক্য অটুট রাখতে হবে। গণতন্ত্র যার মৌলিক রূপ, গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করার আহ্বান জানান তিনি। ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারলে জবাবদিহিতা আসবে বলে মনে করেন আমির খসরু। আরও বলেন, ভোটের পরে যে সরকার হবে সেই সরকার 31 দফা সংস্কার বাস্তবায়ন করবে। নির্বাচনী সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ, এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে।
সংস্কার অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। সফলভাবে বিদায় নিতে হলে জনগণের মনোভাব বুঝে সংস্কার করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে মানবাধিকার সরকারের দায়িত্ব নির্বাচনকে অগ্রাধিকার দেয়া, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। সব বৈষম্য দূর করতে সরকার পারবে না, এমনটাও বলেন তারা। কিছু বৈষম্য নির্বাচিত সরকারই দূর করতে পারবে। পতিত সরকারের তা সবশেষ চেষ্টা করবে পুনরুজ্জীবিত হতে, আর জনগণ সেটা হতে দিবে না। ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্তির ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ধরনের সময় দাবি আদায়ে মাঠে নামছে সাধারণ মানুষ। আমাদের নেতা বাংলাদেশ ছাত্র জনতা পুষে উঠেছিল বাংলাদেশের প্রথম সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ময়মনসিংহ বিভাগের নিহত 55 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে চলছে অনুষ্ঠান। এতে যোগ দিয়েছেন ফাউন্ডেশনের নির্বাহী মীর মাহবুবুর রহমান মুগ্ধ এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম। উপস্থিত আছেন বিভাগের 4 জেলার শহীদ পরিবারের সদস্যরা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানিয়েছে 99 জন শহীদের তালিকা করেছেন তারা। এর মধ্যে প্রথম ধাপে 55 জনের পরিবার সহায়তা পাচ্ছে। দেয়া হচ্ছে 5 লাখ টাকা করে। কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন। আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে, আমরা যদি বেঁচে থাকি আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে রয়েছেন সহকর্মী হুসেন শাহিদ। যাচ্ছি তার কাছে। শাহিদ, এখন কি কার্যক্রম সেখানে চলছে জানাবেন, আর এই আয়োজন সম্পর্কে শহীদ পরিবারের সদস্যরা কি বলছে জানাবেন। কিছুক্ষণ আগে এই যে অনুষ্ঠান, সেটি চেক বিতরণ, সেটি শেষ হয়েছে। ময়মনসিংহ বিভাগের 55 জনকে, 55 শহীদ পরিবারকে এই চেক বিতরণ করা হয় এবং এই বিভাগের 4টি জেলা থেকে শহীদ পরিবারের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। শহীদ পরিবারের সদস্যদের সাথে এর কাছে বিভিন্ন ধরনের দাবি জানিয়েছেন, বিশেষ করে তাদের নিরাপত্তার কথা বলেছেন। তো এসবের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে তাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তখন ঠিক এভাবেই বলেছেন সার্জিস আলম যে কারো গায়ে একটি ফুলের টোকাও লাগতে দেওয়া হবে না ভবিষ্যতে যে কোনো সময়ে। তো তারা সেই নিশ্চয়তা শহীদ পরিবারকে তারা দিয়েছেন এবং শহীদ পরিবারের সকলের একটি দাবি যে যারা তাদের সন্তানদের বা পরিবারের সদস্যদের হত্যা করেছে, তাদের যারা প্রকৃত দোষী তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এটি যারা দাবি এই অনুষ্ঠানে যারা জানিয়েছেন এবং যারা এই আন্দোলনে আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে এবং তাদের চিকিৎসাজনিত বিভিন্ন খরচের ব্যাপারে এবং সেই পাশাপাশি তাদের পাশে যেন সবসময় এই জুলাই ফাউন্ডেশন থাকে, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরিবারের সদস্যরা এই সমন্বয়কদের সাথে কথা বলেছেন এবং তারা এইসব দাবি জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে শাহিদ। 15 নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন নাইম, রিফাত এবং শাওন। 2 সপ্তাহ পর তাদের গ্রেফতার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পাঠানো হয়েছে আদালতে। পুলিশ জানায় আসামিদের 2 জন আব্দুর রশিদের বাসায় ভাড়াটিয়া হিসেবে ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা ডাকাতির পরিকল্পনা করে। চিকিৎসক দম্পতির বাসায় ঢুকে ডাকাতির এক পর্যায়ে বাধা দিলে আঘাতে আব্দুর রশিদ নিহত হন এবং শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম এসব তথ্য জানান। 2 জন আগের থেকে ওইখানে থাকতো। এই ঘটনার আগে 1 মাস আগে তারা এই 2 জন ওইখান থেকে বের হয়ে যায়। তারা ভাড়াটে হিসেবে থাকতো। ভাড়াটে হিসেবে থাকার কারণে তাদেরকে চিনতো এবং এদের সাথে বিশেষ করে ওই মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় নিয়ে, ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না,
বা তাদের দ্বারা যখন 10টা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি। ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপারের কথা নিশ্চয় মনে আছে আপনাদের। চলতি বছরের মে জুন মাসে আলোচনায় সবার উপরে থাকা এই সাপ হঠাৎ করেই উধাও। কোনো মহলেই নেই কোনো আলাপ আলোচনা। রাসেলস ভাইপার তাহলে কোথায় গেল সেই খবর জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজুল ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। এখানে যেহেতু রাসেল ভাইপার আসছে আর ওই এলাকায় অনেক সাপই আছে, কারণ এটা থাকতেই পারে কোন হালে আছে কি আশেপাশে, এটা তো যখন একজনের সামনে পড়ে তখন সে দেখা যায়। বিষধর সাপ রাসেলস ভাইপার ধরে দেশব্যাপী পরিচিতি পাওয়া সাপুড়ে মিনু ঢালি বলছিলেন, গেল জুনে এই জায়গা থেকেই বিশাল সাইজের একটি রাসেলস ভাইপার ধরেছিলেন তিনি। শরীয়তপুরের সখীপুর থানার উত্তর তারাবুনিয়ায় মুখে মুখে এখনো সেই গল্প। আমার বাড়ির পাশে বাজার গাছের ওই বলখলারা একটা ধরছে 3.5 মতো রাসেল বাজার সাপ, এরপর আরেকটা মারি লেছে ভিডিয়া, পরে এই হ্যান্ডকারটা ধরছে মিনু ডালি। মাথাটা চিকুন আর লেন্সুটা চিকুন আর পেটে এনে গোল, এর ভিতরে চোখ সবাই হচ্ছে যে রাসেল ভাইপার। মাত্র 5 মাস আগেও দেশের সব গণমাধ্যমে শিরোনামের শীর্ষে ছিল রাসেলস ভাইপার প্রসঙ্গ। জুনের পর এ বিষয়ে আর কোনো খবর দেখা যায়নি কোথাও। 27 জেলায় ছড়িয়ে পড়া সাপটি তবে কোথায় গেল? দেখলে মনে করেন ভয় করে আমরা দিয়ে দৌড়, আমরা মনে করেন কাছে দৌড়, আরে হাফ তো হাফ, আরে সব বোনাস, এই হাফের লেগে আমরা থাকতাম না। তারাবনের স্টুডেন্টকে আমি 1 সপ্তাহ রাত্রে ঘুমাইতাম নৌকার ভিতরে, এও মানুষ বয়ে থাকতো লাইট লিয়া, আবার আয় কিনা নদীতে এমন সরস্য ফলতা নদীতে ভাঙে, নদীর হেভের গিয়ে থাকতাম তখন হালায় বাহা লইয়া যাবার বলো গেলে, এমন ভয় পাইছি সাপের। পদ্মার মাঝে ভেসে ওঠা বিশাল চর তারাবুনিয়া, আশপাশ মিলিয়ে এখানে বসত কয়েক হাজার মানুষের। বিষাক্ত সাপ রাসেলস ভাইপার ঝড় গেছে তাদের উপর দিয়েও, মনে মনে এখনো সেই ভয় আছে, তাই বলছিলেন এই কৃষক। আরে এটার তো ভয় ভাই, এই রাসেল ভাইপারের কথা বলে এটা ভয় ভাই, মানে এই যে ইন্দুরের গদ, এই গদে মনে করেন আমি যেন কাটমো 1 ঘন্টায়, হেন কাটি 3 ঘন্টায়, তারপরে একটু সেরবা খাই, কারণ মরণের ডর সবাই করে। গবেষকরা বলছেন মার্চ, এপ্রিল, মে মাস রাসেলস ভাইপারের প্রজননের সময়। বর্ষায় সাপের আবাসস্থলে পানি উঠলে তারা অনেক সময় ডাঙ্গায় চলে আসে। বিষধর চন্দ্রবোড়া সাপ আক্রমণাত্মক না হলেও সামাজিক মাধ্যমে উল্টো তথ্য প্রচার করা হয়েছে, ফলে কেবলই বেড়েছে আতঙ্ক। মানুষ যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে অথবা প্রকৃতি যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে, তখন সাপ কী করে? বেরিয়ে এসে সে শেল্টার খোঁজে। আর এই শেল্টার কোথায়? মানুষের বাড়ি ঘর আশপাশে, যেখানে পানি উঠেনি এখনো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জানালেন, শীত শেষ হলে কিংবা বর্ষার শুরুতে আবারও লোকালয়ে দেখা যেতে পারে অতি বিষধর এই সাপ। ভয় না পেয়ে বরং সতর্কতার সাথে তাদের এড়িয়ে চলার পরামর্শ এই কীটতত্ত্ববিদের। ফেসবুককে প্রচারণা অথবা ইউটিউবে প্রচারণা বাড়ানোর জন্য এমন নিউজ তারা প্রকাশ করে, তাদের কাটতি যেন বাড়ে। হ্যাঁ, সেটা আসলে আমাদের মনে হয় যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করা উচিত না। বাংলাদেশের মানুষ গুজব ছড়াতে পছন্দ করে, গুজব বিশ্বাস করতে পছন্দ করে, আর তখন এটি ব্যাপক আকারে ছড়িয়ে যায়, যেটি চন্দ্রবোড়া সাপ বা রাসেল ভাইপারের ক্ষেত্রে হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চন্দ্রবোড়া সহ যে কোনো সাপ নিধন না করার পরামর্শ দেন এই গবেষক। রাসেলস ভাইপার জ্বরে যখন কাঁপছিল দেশ, তখন ছিল আউশ ধান কাটার মৌসুম, আর এখন কাটা হচ্ছে আমন ধান। সময়ের হিসেবে এই 5 মাসে অনেকখানি কমেছে মানুষের আতঙ্ক। তবে কি রাসেলস ভাইপার নেই হয়ে গেছে? না, রাসেলস ভাইপার আছে, আতঙ্ক আর ভয় হয়ে মানুষের মনের গহীনে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, সখীপুর, শরীয়তপুর। বাংলাদেশ কারোর জন্য হুমকি নয়, কেউ আমাদের হুমকি হোক তাও আমরা চাই না, এই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ভারতীয় গণমাধ্যম দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রাখতে বাধাপ্রাপ্ত করছে। ভারতীয় গণমাধ্যম ভয়ঙ্কর মিথ্যাচার করছে, এই মন্তব্য করেন তিনি। বলেন, ভারত যদি এ ব্যাপারে অগ্রাধিকার দিত তাহলে এই সংকট তৈরি হতো না। বাংলাদেশের গণমাধ্যমগুলো দায়িত্বশীলভাবে এই মিথ্যাচারের কাউন্টার দিতে পারে, এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হয়, যেন শুধু সেটা একদিকে না যায়। আমরা সামনে যেগুলি প্রতিবন্ধকতা এই মুহূর্তে দেখতে পাই এবং আমাদেরকে যেটা নিয়ে ইতিমধ্যে কাজ করতে হচ্ছিল আগে থেকেও এখনো হচ্ছে, সেটা যেমন ধরুন পানি সমস্যা আমাদের আছে, তিস্তা নিয়ে কোনো অগ্রগতি হয়নি। আমরা টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়ের অনুসারীদের 5 দিন ব্যাপী জোর ইস্তেমার দ্বিতীয় দিন। এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থানের মুসল্লিরা। ইবাদত বন্দিগিতে সময় কাটাচ্ছেন তারা। আয়োজকরা জানিয়েছেন জোর ইস্তেমার শেষে বিভিন্ন অঞ্চলে গিয়ে আগামী বিশ্ব ইস্তেমা সফল করতে মুসল্লিদের দাওয়াত দেবেন তারা। আগামী 19 ডিসেম্বর থেকে শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের জোর ইস্তেমা, যা শেষ হবে 23 ডিসেম্বর। এদিকে রংপুরে নিউ জুম্মাপাড়া ঈদগাহ মাঠে মাওলানা সাদ অনুসারীদের 3 দিনের জোর ইস্তেমার শেষ দিন চলছে আজ। আর বয়ান সুন্নাতে সকাল থেকেই সেখানে মুসল্লিরা জড়ো হন। জোহরের নামাজের পর আখির মোনাজাতের মাধ্যমে শেষ হবে আয়োজন। জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। রীতি অনুযায়ী 3 মাস পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। পাওয়া গেল 29 বস্তা টাকাসহ স্বর্ণ এবং রূপার অলংকার। সকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতিতে খোলা হয় মসজিদের 10টি দান বাক্স। এ সময় ভেতর থেকে স্বর্ণ এবং রূপার অলংকার সহ পাওয়া যায় 29 বস্তা দেশি বিদেশি মুদ্রা। স্থানীয় রূপালী ব্যাংকের 75 কর্মকর্তা কর্মচারী সহ টাকা গণনার কাজে সহযোগিতা করছে মাদ্রাসা এবং এতিমখানার 3 শতাধিক শিক্ষার্থী। গত 17 আগস্ট দান বাক্স খুলে 7 কোটি 23 লাখ টাকা পাওয়া যায়। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শ্রীনগরের দোগাছি এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি। পুলিশ জানায় সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মরদেহের পাশ থেকে 5 রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। গুলি করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনের মাঠে নেমেছে পুলিশ। গত 15 বছরে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। মাত্র 3-4 মাসের মধ্যে এই সমস্যার সমাধান অসম্ভব। সকালে বেসরকারি খাত বিষয়ক সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বর্তমানে সামষ্টিক অর্থনীতি কিছুটা স্থিতিশীল হয়ে আসছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রিজার্ভের ক্ষয় রোধ করা সম্ভব হয়েছে। রাজস্ব নীতি এবং আদায় আলাদা করা হবে, এমনটা জানিয়ে তিনি বলেন, বেসরকারি খাতে যেন ঋণ প্রবাহ না কমে সেদিকে নজর দিতে বলা হয়েছে। বিশেষভাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে ঋণ প্রবাহকে গুরুত্ব দেওয়া হবে। সভায় বক্তারা বলেন, বেসরকারি খাত গত কয়েক বছর ধরে বেশ কিছু নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যা ব্যবসার ব্যয় বৃদ্ধি করেছে। আর্থিক পরিষেবা খাতে শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ মুক্তির উন্নতির প্রয়োজন। জ্বালানি নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়া এবং বেসরকারি খাতের প্রয়োজনের প্রতি সাড়া দেওয়া জরুরি। অর্থনৈতিক ক্ষেত্রে যেটা হয়েছে এটা অকল্পনীয়। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। মিরপুরে ম্যাচটি কভার করছেন সহকর্মী সঞ্জন আইভি, সেখানে থেকে সরাসরি তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সঞ্জন, একটু জানাবেন, আয়ারল্যান্ডকে 200-র নিচে আটকে দিয়েছে বাংলাদেশ, আমরা জানাচ্ছিলাম খবরে। জয়ের জন্য কতটুকু প্রভাব ফেলবে আপনি মনে করছেন? কলি 194 রানের টার্গেট আসলে বাংলাদেশের সামনে রয়েছে। তবে নর্মালি আমরা যেটা দেখে এসেছি, বাংলাদেশ দল কিন্তু রানটা চেস করতে গেলে কিছুটা হোঁচট খায় বা কিছুটা ভুগতে হয় বাংলাদেশকে। কিন্তু আজকের দিনে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যদি ওয়ার্ল্ড কাপের সরাসরি কোয়ালিফাই করতে চায় বাংলাদেশ দল, সেক্ষেত্রে ভালো তো খেলতেই হবে, ভালো না খেলার আসলে কোনো বিকল্প নেই। যেটা বাংলাদেশের ভুল হয়েছে আমার দেখা মতে, সেটা হচ্ছে 3rd ওভারে 91 রানের যে পার্টনারশিপ করেছিল অরলা অ্যান্ড এমি, আয়ারল্যান্ডের এই 2 ব্যাটারের বড় রানের পার্টনারশিপে আসলে কিছুটা ভুগিয়েছে বাংলাদেশ দলকে। তবে সেই চেষ্টাটা অব্যাহত রাখবে। 200 রানের নিচে যেহেতু টার্গেটটা রয়েছে, নিশ্চয়ই তারা আগের ম্যাচে ফার্স্ট ওডিআইতে যেভাবে তারা স্টার্ট ওভার করেছিল সেভাবে যদি স্টার্ট করা যায়, তাহলে কিন্তু আসলে জয়টা খুব সহজেই পাওয়া সম্ভব।
অনেক ধন্যবাদ আপনাকে সানজানা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। জ্যামাইকার সাবিনা পার্কে বাংলাদেশ সময় রাত 9টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। টানা 5 টেস্টে বাজেভাবে হেরেছে টাইগাররা, তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছেন মিরাজ মুমিনুল্লাহ। প্রথম টেস্টে 201 রানের হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল। ইনজুরির কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই, তার জায়গায় যথারীতি অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ইনজুরির কারণে নেই দলে। 2 সিনিয়রের অনুপস্থিতিতে প্রথম টেস্টে সফলতাদের বেশ ভুগিয়েছে। প্রথম টেস্টে হারলেও ম্যাচে টাইগারদের প্রাপ্তি তাসকিন আহমেদের 6 উইকেট। দেহের প্রয়োজনে দৌড়, জীবনের প্রয়োজনে দৌড়। শারীরিক ব্যায়ামের সাথে দৈনিক 20 থেকে 30 মিনিট দৌড়ানোর অঙ্গীকার নিয়ে রাজধানীর পাশে পূর্বাচল জলসিঁড়ি আবাসিক এলাকায় হয়ে গেল রান বাংলা হাফ ম্যারাথন 2024। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এই আয়োজনে অংশ নেন সারা দেশের হাজারো প্রতিযোগী। ভোরের আলো ফোটার আগেই ঝলমলে শুরু জলসিঁড়ি রান বাংলা হাফ ম্যারাথনের। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এবং রান বাংলার যৌথ উদ্যোগে দৌড়ের ইভেন্টে নারী, পুরুষ, কিশোর, তরুণ ও বয়স্ক সবাই অংশ নেন। ছিল মোট 4টি ক্যাটাগরি, 21 কিলো এলিট ও সাধারণ আর 10 কিলো এলিট ও সাধারণ। যারা পেশাদার দৌড়বিদ তারা এলিট বিভাগে অংশ নিয়েছেন। সব মিলে প্রায় 2000 দৌড়বিদ অংশ নেন আয়োজনে। পূর্বাচলের জলসিঁড়ি আবাসিকের সাজানো গোছানো রাস্তা আর গাছপালা ঘেরা জায়গায় দৌড়াতে খুব বেশি বেগ পোহাতে হয়নি বলে জানান সবাই। এটা একটা এক্সাম্পলারি ইভেন্ট তৈরি করেছে। আমার মনে হয় যে সবাই এরকম ধরনের ইভেন্ট ফলো করলে, এখানে ভলেন্টিয়ার থেকে শুরু করে ফুড অ্যারেঞ্জমেন্ট, ট্র্যাক অ্যান্ড এভরিথিং ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল, কারণ অনেকগুলো গাড়িতে দেখলাম যে পূর্বাচল থেকে গাড়িতে নিয়ে আসছে। হ্যাঁ, এতে কোনো সমস্যা হয় নাই। সকাল থেকেও খুব উৎসবমুখর পরিবেশে সব মানুষজন জড়ো হয়েছে। আর যথেষ্ট হাইড্রেশন ছিল প্রত্যেকটা পয়েন্টে, এবং রানার্সদের জন্য যথেষ্ট ভলেন্টিয়ার ছিল, ফ্যাসিলিটি ছিল, এবং খুব ডিসিপ্লিনড ওয়েতে। ভোর 6টা থেকে শুরু হয়ে দৌড়ের সময় বেঁধে দেওয়া ছিল 3.5 ঘন্টা। বেশিরভাগ দৌড়বিদ সে সময়ের আগেই সফলভাবে শেষ করেন হাফ ম্যারাথন বা 10 কিলো দৌড়। দৌড় শেষে জলসিঁড়ি আবাসিকের সেন্ট্রাল পার্ক পরিণত হয় দৌড়বিদদের মিলন মেলায়। শরীরকে সুস্থ রাখতে দৌড় যে কত গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন সবাই। আমরা সবাইকে এনকারেজ করি যে এখানে আসুন, আপনারা রান করেন এবং মানে সামাজিকভাবে সুস্থ থাকেন, মানসিকভাবে সুস্থ থাকেন, শারীরিকভাবে সুস্থ থাকেন। স্বাস্থ্য আরও অনেক বেশি অবস্থা খারাপ ছিল আমার, রানিং করার পর আরও অবস্থা ভালো হয়েছে, উন্নতির দিকে। আর অফিসে আপনার পার্সোনাল লাইফে সেই চ্যালেঞ্জটাকে কীভাবে ওভারকাম করবেন সেটার একটা বড় লার্নিং হয় ওয়েন ইউ রান। একটু স্টাডি করে নামলে এই জার্নিটা আপনার ক্ষেত্রে অনেক বেশি উপভোগ্য হবে, এবং আপনি এইটাতে নিজেই নতুনভাবে চিনতে শিখবেন। ট্রেনিংয়ের বিকল্প নাই, প্রথম কথা হলো এটা। সেকেন্ড হলো যে আপনাকে এটা রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে। এটা যে শুধু হঠাৎ করে একদিন আসলাম, রাস্তায় নামলাম, দৌড়ালাম, ব্যাপারটা এরকম না। আয়োজনে এলিট ক্যাটাগরির 21 ও 10 কিলো দৌড়ে নারী ও পুরুষ বিভাগে সেরাদের তালিকায় ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় দিনে গড়িয়েছে সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ক্রমেই আরো ভয়াবহ রূপ নিচ্ছে দুপক্ষের সংঘাত। শুক্রবার আলেপ্পো শহরের ভেতর হামলা চালায় বিদ্রোহীরা। গত 3 দিনে প্রাণ গেছে 277 জনের, যার মধ্যে 8 শিশুসহ 27 বেসামরিক নাগরিকও রয়েছে। এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়, আলেপ্পো এবং ইদলিবে বিদ্রোহীদের হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনারা। ব্যাপক ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে তারা। সেনাবাহিনীর বিরুদ্ধে হায়াত তাহরির আল শামের নিয়ন্ত্রিত উত্তর পশ্চিমাঞ্চলে হামলা জোরদারের অভিযোগ তুলে আলেপ্পো অঞ্চলে পাল্টা হামলা চালায় গোষ্ঠীটি। গাজা লেবাননের পর এবার কি তবে ইসরায়েলের লক্ষ্য সিরিয়া? গত 1 বছরে কয়েক দফায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সিরিয়া। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নতুন করে দেশটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তাদের সামরিক বাহিনীর হুমকি, হিজবুল্লাহকে শক্তিশালী হতে সহায়তা করলে দেশটিকে চরম মূল্য দিতে হবে। গাজা লেবাননে ইসরায়েল ভয়াবহ তাণ্ডব তো চালিয়েছেই, সিরিয়াও গত 1 বছরে বেশ কয়েকবারই হয়েছে তাদের লক্ষ্য। তেল আবিবের সাফাই, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও ইসরায়েলি হামলার শিকার হয়েছে লেবানন সিরিয়ার মধ্যবর্তী 3টি সীমান্ত ক্রসিং। ইসরায়েলের দাবি, এসব পথে ইরানের অস্ত্র ঢুকত লেবাননে। হিজবুল্লাহকে সহায়তার অভিযোগ তুলে সম্প্রতি সিরিয়ায় হামলার মাত্রা বাড়িয়েছে দেশটি।
দফায় দফায় হামলা চালিয়েও শান্ত হচ্ছে না ইসরায়েল। সিরিয়াকে দিচ্ছে নানা হুমকি ধামকিও। তারা বলছে সামরিকভাবে এখন দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহ। তেল আবিবের হুঁশিয়ারি, এমন অবস্থায় যদি হিজবুল্লাহকে আবারও শক্তিশালী হতে বাশার আল আসাদ সরকার সহায়তা করে তবে সিরিয়াকে চরম মূল্য দিতে হবে। হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের সব ধরনের প্রচেষ্টাকে রুখতে আমরা সিরিয়ার ভূখণ্ডে হামলা চালাবো। গোষ্ঠীটিকে অস্ত্র সরবরাহের কোনো প্রচেষ্টা যদি আমাদের নজরে আসে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হবে। হিজবুল্লাহর পুনর্গঠনে সিরিয়া সহায়তা করলে মূল্য দিতে হবে তাদের। এক যুগেরও বেশি সময়ের গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় মানবতার জীবন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। মানবাধিকার সংগঠনগুলোর শঙ্কা, এমন পরিস্থিতিতে ইসরায়েল হামলা আরও জোরদার করলে দেশটিতে নেমে আসবে ভয়াবহ মানবিক বিপর্যয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আফ্রিকা মহাদেশে আরো কোণঠাসা পশ্চিমারা এবার দেশ থেকে ফরাসি সেনার ঘাঁটি সরাতে তৎপর চাঁদ। এরই মধ্যে প্যারিসের সাথে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে দেশটি। নিজ দেশে ফ্রান্সের ঘাঁটি রাখতে চায় না বলে জানিয়েছে সেনেগালও। সম্প্রতি পশ্চিমাদের সঙ্গ ছেড়ে রাশিয়ার দিকে ঝুঁকেছে আফ্রিকার দেশগুলো। এর আগে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা সেনাদের নিজ দেশ থেকে বিতাড়িত করেছে মালি, বুর্কিনা ফাসো এবং নাইজার। সন্ত্রাসবাদ দমনের অজুহাতে আফ্রিকার বহু দেশেই ঘাঁটি গেড়েছে ফ্রান্স। তবে গত কয়েক বছরে মহাদেশটিতে বড় ধরনের ধাক্কাই খেয়েছে দেশটি। বাধ্য হয়েছে একের পর এক জায়গা থেকে সেনা প্রত্যাহারে। এবার ফরাসি সেনাদের বিতাড়িত করার তৎপরতা শুরু করেছে আফ্রিকার সাহেল অঞ্চলের দেশ চাদ। বৃহস্পতিবার দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি। সবশেষ 2019 সালে সংশোধিত হওয়া এই চুক্তি বাতিল হওয়ায় এখন দেশটি থেকে ঘাঁটি সরিয়ে নিতে হবে প্যারিসকে। বর্তমানে প্রায় 1000 ফরাসি সেনা অবস্থান করছে চাঁদে। যদিও ঠিক কবে সরিয়ে নিতে হবে সেনাদের সে বিষয়ে এখনো কোনো রূপরেখা দেয়নি চাদ সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরা। চাঁদের সামরিক ঘাঁটি স্থাপন করে ভয় সাম্রাজ্য তৈরি করে রেখেছে ফ্রান্স। এখন আর আমাদের সে বলয়ে থাকতে হবে না। আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ। তাদের নিজেদের তেল স্বর্ণ কোনো কিছুই নেই। এখান থেকেই সবকিছু লুট করে নিয়ে যায়। কাজেই ফরাসিদের উপর আমরা আর নির্ভরশীল থাকতে পারি না। ৬৬ বছর আগে স্বাধীন হওয়া দেশ চাঁদ। ফরাসি সেনারা শুধুমাত্র আমাদের সম্পদ লুট করার জন্য এখানে আছে। আমাদের জন্য ভালো কিছুই বয়ে আনেনি তারা, বরং তারা আসার পর থেকে দেশে হামলা সহিংসতা বেড়েছে। কাজেই তাদের চাঁদ ছেড়ে যেতে বলার পূর্ণ অধিকার আছে সরকারের। একই দিন সেনেগালের প্রেসিডেন্টও এক সাক্ষাৎকারে বলেছেন নিজ দেশে ফরাসি সেনাদের আর দেখতে চান না তিনি। ফ্রান্সের সামরিক বাহিনী 350 সদস্য রয়েছে আফ্রিকার দেশটিতে। বলা হচ্ছে দুটি দেশই ঝুঁকছে রাশিয়ার দিকে, আর তাই নিজ দেশ থেকে সরিয়ে দিচ্ছে পশ্চিমাদের। গত কয়েক বছরে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা ক্ষমতায় আসার পর ফরাসি সেনাদের সরিয়ে দিয়েছে মালি, বুর্কিনা ফাসো, নাইজার। এই সবগুলো দেশই এখন রুশপন্থী। এছাড়া সুদান, লিবিয়া সহ আরও বেশ কয়েকটি আফ্রিকান দেশে রয়েছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের উপস্থিতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টার আপডেট। পরের ঘন্টার খবর শুরু হবে ঠিক দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।